আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। খদির খুনিকে বাঁচাতেই কি মোসাব্বিরকে হত্যা? যে গোপন তথ্যের জন্য কিলিং মিশন পরিকল্পনা বিদেশে ১৫ লাখ টাকায় ভাড়া করা হয় কিলার। যে কারণে জীবিত উদ্ধার করা যাবে না হাদির খুনিকে, বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। চমকের ওপর চমক, যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। রাজধানীর বুকে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড ধীরে ধীরে উন্মোচন করছে অপরাধ, ক্ষমতা, অর্থ আর আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর জটিল এক সমীকরণ। ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কাউরান বাজার, যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, কোটি টাকার লেনদেন আর অদৃশ্য এক নিয়ন্ত্রণ যুদ্ধ চলে নীরবে। ঠিক এই জায়গাতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বির। বুধবার সন্ধ্যায় কাউরান বাজারের হোটেল সুপারস্টারের পাশেই আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে তাকে লক্ষ্য করে চালানো হয় একাধিক গুলি। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুসাব্বির। কিছুক্ষণের মধ্যেই নিভে যায় তার জীবন প্রদীপ। এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত শত্রুতার ফল নয়, এমনটাই বলছেন তদন্ত সংশ্লিষ্টরা, বরং এটি একটি সুপরিকল্পিত অর্থের বিনিময়ে সংগঠিত কন্ট্রাক্ট কিলিং। ঘটনার পরপরই নড়ে বসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। দেশের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তারা গ্রেপ্তার করে এক শুটার সহ মোট ৪ জনকে। গ্রেপ্তারের পরই আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে হত্যাকাণ্ডের নেপথ্যে বিস্ময়কর ছক। একাধিক গোয়েন্দা সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তনের পর রাজধানীর অপরাধ জগতেও বড় ধরনের রদবদল ঘটে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের বহু নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রভাবশালী মহল। এই শূন্যতার সুযোগ নেয় নতুন কিছু গোষ্ঠী। কাউরান বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোর নিয়ন্ত্রণ দখলের প্রতিযোগিতা শুরু হয়। এই প্রেক্ষাপটে সামনে আসেন আজিজুর রহমান মুসাব্বির। গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি ধীরে ধীরে কাউরান বাজারে নিজের আধিপত্য বিস্তার করেন। ভ্যান স্ট্যান্ড সহ অন্তত ৪ শতাধিক দোকানের নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে। এই নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক নয়, ছিল প্রভাব, ভয় আর কর্তৃত্বের প্রতীক। কিন্তু এই উত্থান ভালোভাবে নেয়নি সবাই। নিজের দলের ভেতর থেকেই আপত্তি ওঠে। অভিযোগ ওঠে অবৈধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ভঙ্গের। এক পর্যায়ে দলীয় সিদ্ধান্তে মুসাব্বিরকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কার হলেও তার নিয়ন্ত্রণ কমেনি, বরং আরও দৃঢ় হয়। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী একাধিক চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রগুলোর একটি যোগাযোগ স্থাপন করে কারামুক্তা এক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ওই সন্ত্রাসী মহাখালীর বাসিন্দা, কাউরান বাজারের ব্যবসায়ী শহীদুল্লাহর ছেলে মোহাম্মদ বিল্লাল। ডিবির দাবি অনুযায়ী মুসাব্বিরকে সরিয়ে দিতে বিল্লালের সঙ্গে করা হয় একটি চুক্তি। শর্ত একটাই, মুসাব্বিরকে চিরতরে সরাতে হবে। বিনিময়ে নির্ধারিত হয় ১৫ লাখ টাকা। এই অর্থের মধ্য থেকে ৩ লাখ টাকা দেওয়ার কথা হয় শুটারদের। চুক্তির আওতায় শুধু হত্যা নয়, বরং মামলা পরিচালনা, কারাগারে সাপোর্ট, দ্রুত জামিন সবকিছুরই বন্দোবস্ত রাখার কথা ছিল। অর্থাৎ এটি ছিল পূর্ণাঙ্গ একটি অপরাধ প্রকল্প। শুটার হিসেবে বেছে নেওয়া হয় জিন্নাত বেসকে। ডিবি কর্মকর্তারা জানান, জিন্নাত কিছুদিন ধরেই বেকার ছিলেন। আর্থিক অনিশ্চয়তা আর সহজ টাকার লোভ তাকে এই ভয়ঙ্কর কাজে রাজি করায়। তার সঙ্গে যুক্ত হয় আরেকজন, রহিম। পরিকল্পনা বাস্তবায়নের আগে চলে নিখুঁত রেকি। কয়েকদিন ধরে মুসাব্বিরের গতিবিধি নজরদারি করে বিল্লাল, তার চাচা আব্দুল কাদির এবং ভাই মোহাম্মদ রিয়াজ। কোথায় যান, কার সঙ্গে আড্ডা দেন, কখন বাসায় ফেরেন, কোন পথে চলাফেরা করেন, সব তথ্য সংগ্রহ করা হয় পুঙ্খানুপুঙ্খভাবে। অবশেষে আসি সেই বুধবার। সন্ধ্যার পর থেকেই কাউরান বাজার এলাকায় অবস্থান নেয় পরিকল্পনাকারীরা। রাত ৮টা ২০ মিনিট। মোসাব্বির আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের পাশের গলিতে প্রবেশ করা মাত্রই মোটরসাইকেলে অপেক্ষমান জিন্নাত ও রহিম তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে। মুহূর্তেই নিশ্চিত করা হয় মৃত্যু। হত্যার পরপরই ৩ জন দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে। প্রথমে তারা আশ্রয় নেয় আব্দুল কাদিরের কাছে। সেখানে গিয়ে মোবাইল ফোন পরিবর্তন করা হয়, যাতে অবস্থান শনাক্ত করা না যায়। এরপর শুরু হয় একের পর এক জায়গায় পালিয়ে বেড়ানোর কৌশল। ডিবির তথ্য অনুযায়ী তারা মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভৈরব সহ বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে আত্মগোপন করে। উদ্দেশ্য একটাই, ল এনফোর্সমেন্ট বাহিনীর চোখ এড়িয়ে যাওয়া। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রযুক্তিগত নজরদারি, মানব গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযানে ডিবি এক এক করে গ্রেপ্তার করে অভিযুক্তদের। এই হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের মামলা নয়, এটি কাউরান বাজারের নিয়ন্ত্রণ যুদ্ধ, পট পরিবর্তনের সুযোগ নেওয়া অপরাধ চক্র এবং অর্থের বিনিময়ে মানুষ খুনের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি।
তদন্ত এখনও চলমান। ডিবি বলছে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, বিদেশে থাকা মূল পরিকল্পনাকারীর ভূমিকা কতটা গভীর, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। একটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, এই চক্র কি এখানেই শেষ, নাকি কাউরান বাজারের অন্ধকার গলিতে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো অধ্যায়? সময় দেবে সেই উত্তর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শাহিদ শরীফ ওসমান। হাদি হত্যাকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর ও বিস্ময়কর তথ্য। সর্বশেষ পাওয়া গোয়েন্দা তথ্য বলছে এই মামলার মূল খুনি বা খুনিরা জীবিত অবস্থায় উদ্ধার হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন আশঙ্কার কথা প্রকাশ করেছে। গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হাদি হত্যাকাণ্ডটি ছিল কোনো হঠাৎ আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি ছিল একটি বহুস্তরীয় সুপরিকল্পিত ও দীর্ঘদিনের প্রস্তুতির ফল। এই পরিকল্পনার সবচেয়ে উদ্বেগজনক দিক হল খুনিদের ব্যবহার শেষে নিশ্চিহ্ন করার ছক। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত মূল পরিকল্পনাকারীরা শুরু থেকেই এমন লোককে শুটার হিসেবে বেছে নেয় যাদের সামাজিক অবস্থান দুর্বল, আর্থিকভাবে বিপর্যস্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদী লড়াই চালানোর সক্ষমতা নেই। উদ্দেশ্য একটাই, প্রয়োজনে তাদের বলি দেওয়া। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই হত্যাকাণ্ডে যারা সরাসরি ট্রিগার টেনেছে তারা আসলে পুরো নেটওয়ার্কের সবচেয়ে দুর্বল লিঙ্ক। পরিকল্পনার মধ্যেই ছিল ওরা ধরা পড়লেও যেন মুখ খোলার সুযোগ না পায়। হাদি হত্যার পর খুনিরা যে পথে পালিয়েছে সেটিও তদন্তকারীদের চোখে সন্দেহজনক। সাধারণত পেশাদার অপরাধীরা দেশ ছাড়ার চেষ্টা করে বা নিরাপদ আশ্রয়ে চলে যায়, কিন্তু এখানে দেখা যায় অভিযুক্তরা এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেরিয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভৈরবের মতো জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে এটি আসলে নিরাপদ পালানোর কৌশল নয়, বরং নিয়ন্ত্রিতভাবে সময় ক্ষেপণের একটি ছক। এক পর্যায়ে তালা হয় ক্রস ফায়ার, নয়তো অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হবে এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তদন্তে আরও জানা গেছে, হাদি হত্যার মূল শুটার শুধু হত্যাকাণ্ডে অংশ নেয়নি, সে জানে কার নির্দেশে এই হত্যা, কারা অর্থ জুগিয়েছে, কারা রেকি করেছে, কারা প্রশাসনিক বা রাজনৈতিক ছায়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই তথ্যগুলো যদি আদালতে প্রকাশ পায় তাহলে কেবল একটি হত্যা মামলা নয়, বরং একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক চক্র উন্মোচিত হয়ে পড়বে। ফলে খুনিকে জীবিত রাখা অনেকের জন্যই বড় ঝুঁকি। এক গোয়েন্দা সূত্রের ভাষায়, হাদির খুনি এখন আর অপরাধী নয়, সে নিজেই এক চলমান প্রমাণ। আর এই প্রমাণ বেঁচে থাকাটা অনেকের জন্যই বিপজ্জনক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ডগুলির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বহু আলোচিত মামলায় মূল শুটার বা কিলাররা রহস্যজনকভাবে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, কারাগারে অসুস্থ হয়ে মারা গেছে অথবা নিখোঁজ হয়ে গেছে। হাদি হত্যাকাণ্ডের তদন্তেও একই ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে। ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা দাবি করছে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে, তবে একই সঙ্গে তারা স্বীকার করছে এই মামলায় সময় যত গড়াচ্ছে খুনিদের জীবনের ঝুঁকিও তত বাড়ছে। এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল খুনিকে জীবিত অবস্থায় আদালতে হাজির করা, কারণ আমরা জানি সে শুধু খুনি নয়, সে অনেক অজানা তথ্যের ভাণ্ডার। হাদির খুনি কি আদেও জীবিত ধরা পড়বে, নাকি সেও হারিয়ে যাবে বহু আলোচিত হত্যাকাণ্ডের মতোই অন্ধকার কোনো অধ্যায়ে? তদন্ত এগোচ্ছে, তথ্য বেরোচ্ছে, কিন্তু একই সঙ্গে বাড়ছে এই শঙ্কা যে সত্য জানার আগেই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীটি চিরতরে হারিয়ে যাবে। এই আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে তদন্তের কেন্দ্রবিন্দুতে।